হ্যালো ফ্যামিলি, আজকে আমরা একটা রিভেঞ্জ রিভার ড্রামা এক্সপ্লেন করব। ড্রামার শুরুতে আমরা হু এবং মিলিকে দেখতে পাই। তারা হাজব্যান্ড ওয়াইফ ছিল। এখানে একটি বোম ব্লাস্টে তারা দুইজনই মারা যাচ্ছিল। তার হাজব্যান্ড লাস্ট টাইমও তার হাত ছাড়েনি। অন্যদিকে মিলি তার বয়ফ্রেন্ড জিয়ানের কারণে তার হাজব্যান্ডকে ধোঁকা দিয়েছিল, কিন্তু সেই হাজব্যান্ডটি লাস্ট টাইম তার সঙ্গে ছিল। এরপর মিলি যখন মারা যাচ্ছিল তখন সে মনে মনে বলে, আমার যদি দ্বিতীয়বার রিবার্থ হয় তাহলে আমি আমার হাজব্যান্ডের হাত কখনোই ছাড়বো না, আর ওই জিয়াংয়ের কাছে তো যাবই না। আর তখনই মিলির 10 বছর আগে রিবার্থ হয়ে যায়, যখন হুয়ের সঙ্গে তার প্রথম বিয়ে হয়েছিল। এখানে হু ড্রাঙ্ক অবস্থায় ছিল। মিলি কিছু বোঝার আগেই তাদের মধ্যে মেকআউট হয়ে যায়। পরের দিন সকালে হু বিছানা থেকে উঠে মিলিকে বলে, তুমি যদি আমার মেজাজ খারাপ করার চেষ্টা করো আমি তোমাকে এই বাসা থেকে বের করে দেব। এখানে মিলি ভাবতেছিল কি হচ্ছে। তারপর সে যখন ক্যালেন্ডার দেখে সে বুঝতে পারে সে 10 বছর আগে চলে এসেছে। আর সে যখন এইসব বিষয় নিয়ে ভাবতেছিল তখনই তার সৎ বোন সিজির কল আসে। এখানে সিজি হুকে পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চাইতো। এখানে সিজি হুকে কল করেছিল কারণ সে ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং ক্লাবের বাইরে দাঁড়িয়েছিল যেন হু তাকে পৌঁছে নিয়ে যায়। এখানে হুও মাঝে মাঝে তাকে সাহায্য করত কারণ সে মিলির বোন বলে। এখানে মিলি সিজিকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি সাহায্য করার জন্য। এখানে হুও ফ্রেশ হয়ে আসে। হুকে এরকম তাওয়ালে দেখে আমাদের মিলি তো একেবারে অবাক হয়ে যায় এবং তাকে মন ভরে দেখতে থাকে। এরপর সে হুয়ের ফোন থেকে তার ড্রাইভারকে কল দেয় এবং হুয়ের কণ্ঠ নকল করে বলে, এখনই তুমি সিমিকে ক্লাব থেকে নিয়ে আসো এবং একটা ঘন জঙ্গলে তাকে ফেলে দিয়ে আসো। এখানে হুয়ো তো একেবারে অবাক হয়ে যায় যে মিলি আমার কণ্ঠ নকল করতে পারে। অন্যদিকে মিলি মনে মনে ভাবতে থাকে, এবার আমি হুয়ের সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি গঠন করব। কিন্তু হুয়ো আমাকে সহজে বিশ্বাস করবে না। আমার মনে হয় আমি অনেক মোটা হয়ে গিয়েছি, আমাকে একটু ডায়েট করতে হবে। অন্যদিকে আমাদের হুয়োকে দেখানো হয় সে বসে তাদের ছবি দেখতেছিল এবং মনে করে ছোটবেলায় মিলি তাকে সাহায্য করেছিল এবং হুয়ো তো প্রথম থেকে মিলিকে অনেক বেশি ভালোবাসতো। এরপর সে বসে বসে এইসব ভাবতেছিল। তখন সে তার বাটলারকে ডাকে এবং বলে, এরপর যখন আমাকে কল করবেন অবশ্যই কোড মনে রাখবেন, এবং সে তাকে কোডও বলে দেয় কারণ সে ভয় পাচ্ছিল মিলি তার কণ্ঠ নকল করে যেন বাইরে পালিয়ে যেতে না পারে। এইসব বলার পর সে যখন আবার বাসায় ফেরত আসে দেখতে পায় মিলি তার পুরনো সকল জামা কাপড় ফেলে দিচ্ছে, কারণ এখানে অনেক পুরাতন জিনিসের সঙ্গে তার এক্স বয়ফ্রেন্ড জিয়ানের সম্পর্ক ছিল। এখানে আমাদের মিলি হুকে বলতে থাকে, আমাকে শপিংয়ে নিয়ে যাও, কিন্তু হুয়ান বলে না, কোনো মতেই যাওয়া যাবে না, কারণ হু মিলিকে শাস্তি দিয়েছিল মিলি বিগত 1 মাস ঘরের বাইরেই যেতে পারবে না। এখানে মিলি হুকে রাজি করানোর জন্য অনেক ফানি ফেস করতেছিল এবং বলে, প্লিজ আমাকে যেতে দাও, আমি পালিয়ে যাব না। এবং অবশেষে হু রাজি হয়ে যায় এবং তাকে ব্ল্যাক কার্ড দেয় এবং বলে, তোমার যা ইচ্ছা তুমি কিনে নিও। এর পরের দিন আমরা দেখতে পাই মিলি হুকে অনেক আজবভাবে টাই বেঁধে দিয়েছে এবং তাকে অফিসের জন্য সি আপ করে। এখানে হু তো অনেক বেশি খুশি ছিল যে মিলি তাকে কিছুটা হলেও পছন্দ করতে শুরু করেছে। আর এরপরে আমরা দেখতে পাই মিলি সিজির সকল জিনিসপত্র সেই বাড়ি থেকে বের করে দিয়েছে। এখানে সিজি বলে, তুমি এইসব কেন করতেছো? তখন মিলি বলে, এই বাড়ির মালিক আমি, তো আমার যা ইচ্ছা আমি করতে পারি। এখানে সিমি অনুরোধ করতে থাকে যে, বোন আমাকে লাস্টবার আমাদের ফ্রেন্ডদের এখানে আসতে দাও, আমার ফ্রেন্ডরা এই বাসা ঘুরে দেখতে চায়। এখানে মিলি রাজি হয়ে যায় কারণ সে সিমি এবং তার ফ্রেন্ডদের উচিত শিক্ষা দিতে চায়। কারণ পাস্ট লাইফে সিমি যখন তার ফ্রেন্ডদের এই বাসায় নিয়ে এসেছিল সে তার ফ্রেন্ডদের বলতেছিল এই বাসার মালিক আমি এবং হু আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছে। অন্যদিকে আমাদের হুয়ো যখন অফিসে কাজ করতেছিল তখনই তার বাটলারের কথা মনে পড়ে এবং সে বাটলারকে কল দেয় যেন বাটলার তাকে চিনতে পারতেছে কিনা, তার কোড নাম্বার মনে আছে কিনা, এবং বলে, আপনার কি কোড নাম্বার মনে আছে? আপনার কিন্তু সেইভাবেই আমার সঙ্গে কথা বলতে হবে। এখানে তার বাটলারও তার কথা মতো সেইভাবেই কথা বলতে থাকে। এখানে মিলি হুয়ের জন্য অপেক্ষা করতেছিল একসঙ্গে খাবার খাবে দেখে। তারপর হু যখন আসে একেবারে তার কোলে উঠে যায় এবং তাকে অনেক আদর করতে থাকে এবং বলে, আগেরবার আমি যখন খাবার রান্না করেছিলাম তুমি খাইতে পারোনি, তো এবার দেখো আমি অনেক মজা করে তোমার জন্য খাবার রান্না করেছি। এখানে হুও মনে করে সে মনে হয় বাইরে যাওয়ার জন্য আমার সঙ্গে এমন করতেছে। তারপর তারা যখন সবাই একসঙ্গে খাবার খেতে বসে এখানে অনেক খাবার থাকার সত্ত্বেও মিলি কিছু খাচ্ছিল না। এখানে হু বলে, আমার খাবার শেয়ার করতে পারো। তখন মিলি বলে, না আমি এইসব খাবো না, আমি ডায়েটিংয়ে আসি। তখন হুও বলে, তুমি যেমন আসো পারফেক্ট আসো, তোমাকে চেঞ্জ করার দরকার নেই।
এখানে মিলি ফার্স্ট টাইম আমাদের হুকে হাজব্যান্ড বলে এবং বলে প্লিজ আমাকে বাইরে যেতে দাও, এবং সে যখন মানতেছিল না তাকে কিস করে। এরপর আমাদের হুও কিভাবে রাজি না হয়ে থাকতে পারে এবং তাকে অনুমতি দিয়ে দেয়, কারণ তার মনে হচ্ছিল মিলি তাকে আর ধোকা দেবে না। এর পরের দিন মিলি যখন শপিং করতে যায়, এখানে সে হুকে প্রত্যেক সেকেন্ডে মেসেজ করতেছিল এবং কি কি কিনছে তার ছবিও পাঠায়। এখানে হু এইসব দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে মনে মনে ভাবে সে যখন আমাকে প্রত্যেক সেকেন্ডের আপডেট দিচ্ছে, সে তাহলে আমাকে ছেড়ে মনে হয় যাবে না, কারণ মিলি প্রথমবার হুওকে এতগুলো মেসেজ দিয়েছে। অন্যদিকে সিমি তার ফ্রেন্ডদের মিলির বাসায় নিয়ে আসে। এখানে সিমি তার ফ্রেন্ডদের এটাও বলে আগের রাতে মিস্টার হুও আমার সঙ্গে ছিল। তারপর তারা যখন ঘরের ভিতরে আসে, সিমি মেয়েদের সঙ্গে এমন আচরণ করতে থাকে যেন সেই এই বাড়ির মালিক। এখানে মেড বলে এই বাড়ির মালিক হচ্ছে মিলি ম্যাম। মিলি ম্যাম যা বলবে আমি তার কথাই উঠবো, আপনার কথা আমি শুনতে বাধ্য নই। এখানে তার ফ্রেন্ডরা আলোচনা করতে থাকে সিমি যদি বাড়ির মালিক হইতো তাহলে মেয়েরা এমন আচরণ করতে পারতো না। আর তখনই সেখানে মিলি চলে আসে এবং সিমিকে বলে তুমি কি এই বাড়ির মিস্ট্রেস হতে চাও? কিন্তু আফসোস এটা এখন আর হতে পারবে না, কারণ আমি হুয়ের সঙ্গে বিয়ে করে ফেলেছি, আর হুও আমাকে ছেড়ে কখনোই তোমার কাছে যাবে না। এখানে সিমি মিলির সঙ্গে ঝগড়া করতে থাকে এবং বলে আমার ফ্রেন্ডের সামনে তুমি এইসব কথা কেন বলতেছো, আমাকে নিচে কেন নামাচ্ছ? এরপর মিলি সিমিকে আচ্ছা করে ধুলাই দেয়, তাকে নিচে ফেলে দেয় এবং বলে নেক্সট টাইম আমার কাছ থেকে আমার স্বামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবা না, তাহলে তোমার অবস্থা এর থেকেও খারাপ হবে। এরপর মিলি তাকে সোজা বাইরে নিয়ে যায় এবং ডাস্টবিনে ফেলে দেয়। এখানে নোংরা তার মুখেও লেগে যায় এবং তার ফ্রেন্ডরা সবাই হাসাহাসি করতেছিল। তার ফ্রেন্ডরা হাসতেছে দেখে সিমি তার ফ্রেন্ডদের কাছে চলে যায় এবং তাদের সঙ্গেও ঝগড়া করতে থাকে। এখানে মিলি তো পুরো দৃশ্যর মজা নিচ্ছিল, তখনই সেখানে জিয়াং চলে আসে সিমিকে সাহায্য করার জন্য। এখানে মিলি তাদের উপর পানি ছিটিয়ে দেয় এবং বলে জিয়াং এটা তো কেবল শুরু, আমি তোমার কাছ থেকে ওই এক একটা জিনিস ছিনিয়ে নেব যেগুলো আমার ছিল। এরপর মিলি তার মেয়েটকে বলে এইসব তুমি কন্টিনিউ করো। তারপর সে বাড়ির ভিতরে চলে আসে এবং হুকে কল দেয়। এখানে হুও মিটিংয়ে ছিল। এখানে মিলি বলে তুমি কখন বাড়ি আসবা, আমি তোমাকে অনেক মিস করতেছি। এখানে মিলি আরও বলতে থাকে জানো আমি কিভাবে আমার সিস্টার এবং তার ফ্রেন্ডদের মজা দেখিয়েছি, তোমাকে সব কিছু বলতেছি। এখানে আমাদের হু অনেক বেশি লজ্জা পাচ্ছিল, কারণ সে মিটিংয়ের ভিতরে ছিল আর মিটিংয়ের সকল লোক আমাদের মিলির আওয়াজ শুনতে পাচ্ছিল ফোনে। এখানে হুও তো কিছুই বুঝতে পারতেছিল না যে মিলি তাকে হঠাৎ এত মিস কেন করতেছে। সে কি তার এক্সের কাছে ফেরত যাবে বলে আবার নাটক করতেছে? তখন মিলি বলে আমি এইসব কিছু শুনতে পাচ্ছি না, তুমি কখন বাড়ি আসবা বলো, আমি তোমাকে অনেক বেশি মিস করতেছি। তখন হুও বলে আচ্ছা ঠিক আছে, মিটিং শেষ হলে আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো। এরপর রাতে হুও যখন বাসায় আসে, মিলি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং এমনভাবে কথা বলতে থাকে যেন সত্যি সত্যি সে সারা দিন তাকে অনেক বেশি মিস করেছে। এখানে মিলি তো আসার সঙ্গে সঙ্গে তাকে কিস করতে থাকে, আর আমাদের হুও কতক্ষণ নিজেকে আটকে রাখবে। তারপর তারা একে অপরকে কিস করতে করতে রুমে আসে, আর তখনই মিলির কাছে তার মার কল আসে, তাকে এক্ষুনি বাসায় আসতে বলে। এরপর মিলি হুয়ের কাছে পারমিশন চায় ওই বাড়ি যাওয়ার জন্য। এখানে হুও তাকে পারমিশন দিয়ে যায়। তখন মিলি বলে আমাকে এইবার তুমি বিশ্বাস করে দেখো, আমি এখন জিয়ানকে সত্যিই পছন্দ করি না, আমি ট্রাস্ট মি তোমাকে খুব বেশি পছন্দ করি এবং ভালোবাসি। কিন্তু হুকে দেখে মনে হচ্ছিল না যে সে মিলিকে পুরোপুরি বিশ্বাস করতে পেরেছে, কিন্তু তাও সে মুখে বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করি। এরপর মিলি যখন চলে যায়, হুও তার অ্যাসিস্ট্যান্টকে কল দেয় এবং বলে মিলিকে যখনই এয়ারপোর্টে ঢুকতে দেখবে তখনই তাকে ধরে আবার বাসায় নিয়ে আসবা। অন্যদিকে আমরা সিমিকে দেখতে পাই, সে বাড়ি যাওয়ার পর তার মার কাছে নালিশ করতেছিল যে দেখো মিলি আমাকে কেমনভাবে টর্চার করেছে। এরপর মিলি যখন সেই বাসায় যায়, এখানে তার মা একটা ঝাড়ু নিয়ে তাকে বকাবকি করতে থাকে। আগে মিলি তার মা যা বলতো সেটাই করতো, কিন্তু এখন মিলি তো পাল্টে গিয়েছে। তাই মিলি তার সৎ মাকে খুব ভালোই ধোলাই করে, কারণ মিলি আগেই জানতো যে এটা তার সৎ মা। এরপর মিলি তার সৎ মা এবং সৎ বাবাকে খুব ভালোভাবে পিটাই করে। এখানে সবাই ভয় পেয়ে যায় যে মিলি এত বেশি পরিবর্তন হয়ে গেল কিভাবে। এখানে তার বাবা বলে তোমার দাদা তোমার সঙ্গে দেখা করতে চাই। এখানে মিলি তো মূলত তার দাদার সঙ্গে দেখা করতে এসেছিল। তারপর সে যখন তার দাদার রুমে যায় এবং দাদাকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এখানে মিলির দাদার অবস্থা খুবই খারাপ ছিল এবং তার পরিবারের লোকজন সেই ঘরের ভিতর সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল এবং তার বাবা সব কিছু দেখতেছিল যে কি বলে।
তাই মিলি এখানে তেমন কোনো কথা বলে না, সে চলে আসে। বাইরে তার সৎমার সঙ্গে দেখা হয়। এখানে তার মা বলে, আমাকে বিরক্ত করা বন্ধ করো। এখানে মিলি তার মার গলা চেপে ধরে এবং বলে, আমার বর্তমান পরিচয় ভুলে যেন না। আমি যদি হুয়ের কাছে নালিশ করি, আপনি পুরো এই দুনিয়া থেকেই গায়েব হয়ে যাবেন। এরপর আমরা দেখতে পাই মিলি হুয়ের কাছে চলে এসেছে এবং তাকে জড়িয়ে ধরে। এখানে হুয়ো বুঝতে পারতেছিল না, সেভাবে মিলি সত্যি সত্যি আপনা আপনি আমার কাছে চলে আসলো। তারপর তারা রোমান্স শুরু করে। তখনই হুয়ের মনে পড়ে এই সব মনে হয় মিলি তার এক্স বয়ফ্রেন্ডের জন্য করতেছে। তাই রাগ করে বলে, তুমি আর কত নিচে নামবা? তোমার বয়ফ্রেন্ডের জন্য তুমি আমার সঙ্গে এইসব করতেছো? এটা শুনে মিলি হুয়োকে জোরে একটা চড় মারে এবং বলে, আচ্ছা ঠিক আছে, ভাবলাম তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তুমি আমাকে এত নীচ মনে করো। এখানে তারা আরও অনেক বেশি ঝগড়া করে। ঝগড়া করার এক পর্যায়ে মিলি ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখে যে তার পরিবার এবং এক্স বয়ফ্রেন্ড তাকে মেরে ফেলতেছে এবং সে যখন চোখ খুলে দেখতে পায় হুয়ো তার সামনে আসে। ঘুম থেকে ওঠার পর মিলির ওয়ামিটিং হতে থাকে এবং হুয়ো তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে এবং জানতে পারে মিলির ফুড পয়জনিং হয়েছে। এখানে হুয়ো তো বুঝতেই পারতেছিল না যে মিলি কী এমন খেয়েছে যার কারণে তার ফুড পয়জনিং হয়েছে। এর পরের দিন সকালে মিলি যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় হুয়ো তার সঙ্গে আছে, অর্থাৎ সারা রাত তার সেবা করেছে এবং হুয়ো ড্রেস চেঞ্জ করতেছে। এই দেখে তো মিলি অনেক বেশি শাই ফিল করতেছিল। এরপর হুয়ো নিজ হাতে মিলিকে স্যুপ খাইয়ে দিতে থাকে এবং তাদের মধ্যে কিসও হয়ে যায়। আর তখনই মিলির সো কল ফ্রেন্ড চলে আসে। আসলে ফ্রেন্ড বলতে ভুল হবে, সে আসলে হুয়োকে পছন্দ করত এবং তাদের দুইজনের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করত। এখানে তার ফ্রেন্ড এসে তো তার খোঁজ নিতে থাকে যে এইসব কিভাবে হলো। এখানে মিলি তো আগে থেকেই তার ইন্টেনশন জানতো, তাই সে প্রজেক্টের বিষয় নিয়ে কথা বলতে থাকে, কারণ এই প্রজেক্ট নিয়ে জিয়াংও কাজ করতেছে। এখানে হুয়ো তার ইশারা বুঝতে পারে এবং আলোচনা করতে থাকে যে তারা কত টাকা এই প্রজেক্টে ইনভেস্ট করবে। এই কথা শুনে তো তার ফ্রেন্ড অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে, এই কথা যে আমি জিয়ানকে বলবো। জিয়ান যখনই এই প্রজেক্টে সেম টাকা ইনভেস্ট করবে তখনই হুয়ো বুঝতে পারবে যে এই কথাটি মিলি বলেছে, কারণ মিলির বয়ফ্রেন্ড ছিল যে। এরপর আমরা দেখতে পাই হুয়োর দেরি হয়ে গিয়েছে, তাই সে অফিসের জন্য বের হচ্ছিল। তখন তার ফ্রেন্ড বলে, আমাকেও লিফট দিবেন, আমিও যাইতাম। তখন মিলি বলে, না, সে এখন অনেক বেশি ব্যস্ত এবং বাহানা করে মানা করে দেয়। এটা শুনে তার ফ্রেন্ড সেখান থেকে চলে যায়। তার ফ্রেন্ড বাইরে এসে জিয়াংয়ের সঙ্গে দেখা করে এবং তাকে বলে, আমি ভিতরে মিলি এবং হুয়োকে সেই প্রজেক্টের বিষয়ে কথা বলতে শুনেছি যে তারা কত টাকা ইনভেস্ট করবে। এখানে জিয়াং মনে মনে ভাবে, আমি যদি মিলির কাছে যে এইসব বিষয়ে আলোচনা করি তাহলে মনে হয় আমি এই প্রজেক্টটি পেয়ে যাব। এরপর জিয়াং ফুল নিয়ে মিলির সঙ্গে দেখা করতে যাচ্ছিল এবং তার ফ্রেন্ড সেই ছবি তুলে হুয়োকে পাঠিয়ে দেয়। এটা দেখে হুয়ো তো আবার হসপিটালে ব্যাক করতে চায়। অন্যদিকে আমরা জিয়ানকে মিলির কেবিনে দেখতে পাই। মিলি তো এক্সপেক্টই করেনি যে জিয়ান এখানে আসবে। এখানে জিয়ান বলে, আমি জানি যে হুয়ো তোমাকে ফোর্স করতেছে তার সঙ্গে থাকার জন্য, আমি তোমাকে সাহায্য করতে পারি। এই কথা শুনে তো মিলির অনেক বেশি রাগ হয়ে যায় এবং ফুলের তোড়া নিয়ে তাকে মারতে থাকে এবং বলতে থাকে, তোমার থেকে হুয়ো 1000 গুণ ভালো। সে কত সুন্দর, তার কত টাকা আছে, তুমি তার কাছে তো নগণ্য মাত্র, এবং তাকে খুব ধুলাই করতে থাকে। ততক্ষণে হুয়ো সেখানে চলে এসেছে এবং তার এত প্রশংসা শুনে হুয়ো তো অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে মিলি অনেক ইনোসেন্ট হয়ে যায় এবং আমাদের জিয়ানকে ধরে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। আর জিয়ানকে বলে, তোমার এই নোংরা মুখ নিয়ে আমার সামনে আর কখনো আসবা না। এরপর সে হুয়ের কাছে যায় এবং বলে, আমি বলছিলাম না যে আমাকে একটু বিশ্বাস করো, যে আমি তোমার বিশ্বাস কখনোই ভাঙবো না, আর আমি সব সময় তোমার সঙ্গেই থাকবো। এবং হুকে কিস করতে থাকে এবং অনেক বেশি ভালোবাসা দেখাতে থাকে। এখানে অ্যাসিস্ট্যান্ট বেচারা লজ্জায় পড়ে যায়, কারণ তার বউ এবং গার্লফ্রেন্ড কোনোটাই ছিল না। এর পরের সিন আমরা দেখতে পাই যে মিলি বাসায় বসে ড্রয়িং করতেছিল আর তখনই তার কাছে একটি কল আসে। কলে লোকটি বলে, জিয়াং একটি পার্টি দিয়েছে এবং আপনাকে ইনভাইট করেছি। তখনই মিলির মনে পড়ে যায় সেই পার্টিতেই তাকে কতটা নাস্তানাবোধ করা হয়েছিল এবং তাকে অন্য একজনের সঙ্গে ফ্রেমও করা হয়েছিল। তাই এইসব মনে করে মিলি বলে, এবার আমি পার্টিতে যাব এবং তার উল্টো চাল দেব। এবং পরক্ষণে আমরা দেখতে পাই মিলি পার্টিতে চলে গিয়েছে। আমরা সেখানে সিমিকেও দেখতে পাই। সিমি তাড়াতাড়ি মিলির কাছে আসে এবং তার সঙ্গে অনেক ভালোভাবে কথা বলতে থাকে এবং তাকে ড্রিঙ্ক অফার করে এবং ড্রিঙ্কের ভিতরে সে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের মিলি তো অনেক বেশি চালাক ছিল, তাই সেই ড্রিঙ্কটি জিয়াং এবং সিমির সঙ্গে পাল্টে দেয় এবং কিছুক্ষণ পর নাটক করতে থাকে যে সে নেশাগ্রস্ত হয়ে গিয়েছে।
এবং সিমি তাকে অন্য একটা হোটেল রুমে নিয়ে আসে এবং সেখানে জিয়ানকেও ডাকে এবং বলে এই নাও মিলিকে এবং তার কিছু প্রাইভেট ফটো ক্লিক করে ফেলো, যাতে পরবর্তীতে আমরা এই ছবি দিয়ে মিলিকে ব্ল্যাকমেল করতে থাকি। তারপর তারা যখন রুমের ভেতরে যাচ্ছিল সেই ফ্রেন্ড এদের ছবি তুলে নেয় এবং হুকে পাঠিয়ে দেয়। এরপর তারা মিলিকে রুমের ভিতরে নিয়ে যায় এবং যখনই তাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে যাবে তখনই মিলি উঠে বসে এবং বলে আমাকে কি এতটাই বোকা মনে করেছিলে যে আমি তোমাদের পাতা ফাঁদে পা দিব। আর তখনই আমরা দেখতে পাই জিয়াং এবং সিমি ড্রাঙ্ক হয়ে যায়। এখানে মিলি সেই রিপোর্টারদের ফোন দেয় যাদের আয়োজন সিমি করেছিল এবং বলে আমি তোমাদের দ্বিগুণ পয়সা দেব এবং এদের ছবি লিক করো। এরপর রিপোর্টাররা যখন সেখানে চলে আসে সেই মেয়েটি মিলিকে সাহায্য করার জন্য সেখানে যায় এবং নাটক করতে থাকে। তখন সেখানে হুও চলে আসে, কিন্তু তারা যে কি দেখতে পায় সেখানে তো মিলি নেই, জিয়াং এবং সিমি আসে। আর তখনই আমরা মিলিকে অন্য একটা রুম থেকে বের হতে দেখি। সেখানে সেই মেয়েটিও চলে যায় এবং তাকে সাহায্য করার নাটক করতে থাকে। তখন মিলি হুকে বলে তুমি অনেক দেরি করে ফেলেছো, তোমার আর একটু আগে আসা উচিত ছিল, দেখতা যে আমি তাদের কিভাবে শাস্তি দিয়েছি। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু উল্টো আমি তাদের ফাঁসিয়ে দিয়েছি। তখন সেই মেয়েটি বলে এইসব করো না, হুয়ের এইসব পছন্দ না। তখন হু বলে তুমি এইসব বলার কে, সে আমার ওয়াইফ, সে আমার সঙ্গে সব কিছুই করতে পারে। তখন মিলি বলে জানো আমার বোন আমাকে ফাঁসিয়েছে কিন্তু এই মেয়েটি তাকে সাহায্য করেছে। এটা শুনে তো হু অনেক রেগে যায় এবং তার গার্ডকে বলে এই মেয়েকে এখনই আমার কোম্পানি থেকে বের করে দাও। আর মিলি যেহেতু ড্রাঙ্ক অবস্থায় ছিল তাই হুও তাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসে এবং তাকে শুইয়ে দেয়। আর তখনই মিলি উঠে বসে এবং বুঝতে পারি যে মিলি ড্রাঙ্ক অবস্থায় ছিল না। আমি এরকম নাটক করেছিলাম কারণ আমি আগে থেকেই জানতাম যে সিমি এরকম কিছু একটা করবে। তখন আমাদের হু বলে তোমাকে নিয়ে আমি অনেক বেশি চিন্তা করতেছিলাম, সেকেন্ড টাইম তুমি আর এইসব কিচ্ছুই করবা না। তখন মিলি বলে আচ্ছা ঠিক আছে বাবা, প্রমিস করতেছি যে আর এরকম করব না। এখানে মিলি হুকে বলতে থাকে যে কালকে আমি জিয়াংয়ের সঙ্গে দেখা করতে যাব। এখানে হুও রাজি হয়ে যায় কারণ সে মিলির প্ল্যান আগে থেকেই জানতো এবং তারপর তারা একসঙ্গে রোম্যান্স শুরু করে দেয়। এরপর আমরা দেখতে পাই মিলি গিয়েছে জিয়াংয়ের সঙ্গে দেখা করতে। এখানে সে জিয়াংকে বলে আমি তোমাকে সেই প্রজেক্টে সকলভাবে সাহায্য করব, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমার যে লস হওয়া কোম্পানি সেটা আমাকে দিয়ে দিতে হবে। তখন আমাদের জিয়াং ভাবে সেটা তো লসের দিকে যাচ্ছে, তাকে যদি দিয়েও দিই তাতে কোনো অসুবিধা নেই, আর এই প্রজেক্টে তো আমি অনেক বেশি ইনকাম করতে পারবো। তাই সে রাজি হয়ে যায় এবং পেপারও আনিয়ে দেয়। এরপর মিলি যখন বাসায় আসে দেখতে পাই হুও অনেক হতাশ হয়ে বসে আছে। তখন তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন হুও বলে আমার ফ্যামিলি একটি পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছে এবং তোমাকেও সেখানে যেতে হবে, কারণ আগে মিলি কখনো কোনো পার্টিতে যেত না, এবার সে রাজি হয়ে যায় যাওয়ার জন্য। এটা শুনে তো হুও অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে কোলে নিয়ে ঘুরতে থাকে। এরপর মিলি এবং হুও চলে যায় পার্টিতে এবং পার্টির সবাই হুয়ের ওয়াইফকে দেখার জন্য অপেক্ষা করতেছিল। এখানে আমাদের মিলিকে তো অনেক বেশি প্রিটি লাগতেছিল। এখানে সবাই বলতে থাকে এই মেয়েটি কখনো মিলি হতে পারে না এবং সবাই বেডও ধরতে থাকে যে এ কখনো হুয়ের ওয়াইফ হতেই পারে না। বেড ধরার শেষে এবার সময় আসে মিলিকে সত্য প্রমাণ করার। তাই মিলি তার ব্যাগ থেকে তাদের ম্যারেজ সার্টিফিকেট বের করে এবং সবাইকে দেখায় এবং বলে আফসোস যে তোমরা বেড হারিয়ে গিয়েছো এবং তোমরা যা যা বেড ধরেছিলে এখন আমাকে দিতে হবে। এখানে আঙ্কেল তো অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ সে তার কোম্পানির 1% শেয়ার দিয়েছিল, যা বিগত বছরে অনেক বেশি লাভজনক হয়ে যেত। এখানে হুয়ের মা তো মিলির সঙ্গে অনেক ভালোভাবে কথা বলে এবং পরিবারের সবাইও মিলিকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নেয় এবং মিলি বলতে থাকে আমার এবং হুয়ের মধ্যে সম্পর্ক এখন ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাই মিলি এবং হুও চলে গিয়েছে জিয়াংয়ের সঙ্গে দেখা করতে। এখানে জিয়াং হুয়ের কাছে এই টাকা ধার চায়। এখানে হুও বলে আমি টাকা ধার দেব, কিন্তু কি পাবো আমি। এখানে জিয়াং বলে আচ্ছা ঠিক আছে, আমি আমার কোম্পানি তোমার নামে লিখে দিচ্ছি। এখানে হুও তাতে রাজি হয়ে যায়। আমরা বুঝতে পারতেছিলাম জিয়াং অনেক বাজেভাবে ফেসে গিয়েছে। এরপরে আমরা দেখতে পাই সেই ল্যান্ড প্রজেক্টের পার্টিতে এবং এখানে জিয়াং অনেক বেশি কনফিডেন্স ছিল কারণ সে ভাবতেছিল এই ল্যান্ডটি সে পেয়েই যাবে। কিন্তু এখানে জিয়াং তো জানতোই না যে হুও আগেই সেই ল্যান্ড কিনে ফেলেছে এবং তাকে যে দাম বলেছিল তার অনেক কম দামে। এখানে জিয়াং বুঝতেই পারিনি যে সে কেমন বাজেভাবে ঠকে গিয়েছে। এখন তার কাছে না কোম্পানি আছে না টাকা আছে, সে পুরোপুরি ফকির হয়ে গিয়েছে। আর এই বিষয় যখন সে জানতে পারে সে অনেক বেশি রেগে যায় এবং সে আফসোস করতে থাকে যে আমি মিলির উপর বিশ্বাস করলাম কিভাবে। এখানে জিয়াং মনে করেছিল মিলি সত্যি সত্যি তাকে ভালোবাসে, কিন্তু কি হলো, মিলি তো তার হাজব্যান্ডের সঙ্গে মিশেই তাকেই ঠকালো।
অন্যদিকে আমরা সিমিকে দেখতে পারি, সে তার মাকে এইসব বলতেছিল যে জিয়াং পুরোপুরি কাঙ্গাল হয়ে গিয়েছে। তখন তার মা মিলিকে ফোন করে যে তোমার গ্র্যান্ডফাদার অনেক বেশি অসুস্থ, তার সঙ্গে দেখা করতে আসো। এরপর মিলি তার গ্র্যান্ডফাদারের সঙ্গে দেখা করতে আসে। এখানে তার দাদা তাকে একটি চকলেট খেতে দেয়। এখানে মিলির মনে পড়ে যায় আগের বার সে যখন এসেছিল তার দাদা একটি পাউরুটি খেতে দিয়েছিল এবং সেখান থেকেই তার ফুড পয়জনিং হয়েছিল, কিন্তু এটা তার দাদাকে সে বলতেও পারতেছিল না। তাই সে চকলেটটি নেয় এবং বলে আমার দাদার কাছে চকলেট কি করে আসলো। দাদার মন রাখার জন্য সেই চকলেটটি সে খেয়ে নেয় এবং তার দাদাকে বলতে থাকে জানো আমি হুয়ের সঙ্গে বিয়ে করে ফেলেছি এবং আমরা দুজন অনেক সুখে আছি, এবং তার ছবিও দেখায়। এখানে মিলি তার সঙ্গে সেই চকলেটের র্যাপারটি রেখে দেয় যাতে সে পরীক্ষা করে দেখতে পারে। এরপর সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তার বাবা মা তাকে আটকায় এবং বসায় এবং বলে আমরা এতদিন জানতাম যে তুমি আমাদের সৎ মেয়ে, কিন্তু দেখো ডিএনএ রিপোর্ট, আমরা রিপোর্ট করানোর পর জানতে পারি তুমিই আমাদের আসল মেয়ে এবং আমরা তোমার সঙ্গে কেমন খারাপ ব্যবহার করেছি। কিন্তু মিলি তো আগে থেকেই জানতো যে এই ডিএনএ রিপোর্টটি ফেক এবং সে তাদের সত্যিকারের মেয়ে নয়, কিন্তু সে এটা বুঝতে পারতেছিল না যে তার বাবা মা কী গেম খেলতে যাচ্ছে। তাই সে তাদের কথায় রাজি হয়ে যায় এবং বলে আচ্ছা দেখি কোন দিকে যাই। এখানে তার বাবা মা তো তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করার নাটক করতেছিল, কিন্তু মিলি তার বাবাকে আচ্ছা করে শায়েস্তা করে, কারণ সে জানে যে তার বাবা মা কোনো একটা লাভের জন্যই তাকে ব্যবহার করতেছে। এখানে তার মা তো তাকে আটকানোর চেষ্টা করতেছিল, আর তখনই সেখানে হুয়ো চলে আসে এবং হুয়ের সামনে কে কথা বলতে পারে, এবং সে তার মেয়েকেও রিকোয়েস্ট করতে থাকে তার বাবাকে যেন আর না মারে, এবং সে তার পরিবারের ফ্যামিলি লিস্ট থেকে তার নাম কেটে দেয় এবং হুয়ের সঙ্গে চলে যায়। অন্যদিকে আমরা গ্র্যান্ডফাদারকে দেখতে পাই, সে অসুস্থ ছিল না, সে শুধুমাত্র অভিনয় করতেছিল যাতে সে মিলিকে প্রোটেক্ট করতে পারে। আর সে যে চকলেট দিয়েছিল সেটা অন্য কিছু ছিল না, যাতে মিলি সুস্থ থাকে তার জন্য দিয়েছিল। আর এর পরের দিন মিলি চলে যায় সেই চকলেটটি টেস্ট করার জন্য এবং ডাক্তার বলে এই চকলেটে কোনো খারাপ কিছু নেই, কিন্তু মিলি এই কথাটি বিশ্বাস করে না। সে বলে আমি আমার ব্লাড টেস্ট করাতে চাই। তারপর সে ব্লাড দিয়ে যায়। অন্যদিকে সিমিও আসে একই হসপিটালে। তখন সে অন্য একজন ডাক্তারের কাছে জানতে পারে যে মিলি ব্লাড দিয়ে গিয়েছে এবং সে সেই ব্লাড ব্যবহার করে একটা ফেক রিপোর্ট বানায় যে সে অ্যাবর্শন করাতে চায়, এবং ডাক্তারকে বলে এটা যেন হুয়োর কাছে পাঠিয়ে দেওয়া হয়, যাতে হুয়ো মনে করে যে মিলি কয়েক মাস আগে অন্য একটা ছেলের সঙ্গে ইন্টিমেট হয়েছিল এবং সেই বাচ্চাই সে অ্যাবর্ট করাতে চায়। তারপর সেই রিপোর্ট হুয়ের কাছে চলে যায়। এখানে হুয়ের কিছুটা ডাউট হয় এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে এর তদন্ত করো এবং এর মাথা পর্যন্ত তুমি যাও। কে মিলিকে বদনাম করার চেষ্টা করতেছে সেটা আমি জানতে চাই, আর খুব তাড়াতাড়ি যেন আমি রিপোর্ট পাই। এরপর অ্যাসিস্ট্যান্ট চলে যায় সেই হসপিটালে এবং ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে, কিন্তু ডাক্তার সহজে তার মুখ খুলতেছিল না। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে এবং সিমির ভিডিও দেখায় এবং বলে এটা আমি সিসিটিভি ক্যামেরা থেকে পেয়েছি, এখন আপনি কি আপনার মুখ খুলবেন? এবং অবশেষে ডাক্তার সব কিছু মেনে নেয় যে সে সিমির সঙ্গে মিলে এইসব করেছে এবং তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, কারণ সে তার ডাক্তারি পেশার অপমান করেছিল। এখানে ডাক্তার অ্যাসিস্ট্যান্টের কাছে ক্ষমা চায়, বলে আমি এইরকম কিছু দ্বিতীয়বার করব না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তো তাকে ক্ষমা করে না। এবং এই সব কিছু সিমিও জেনে যায় যে তার নাম চলে এসেছে। আর এইসব যখন মিলি জানতে পারে সে বলে আমি সিমিকে একদমই ছেড়ে দেব না, সে আমার এবং হুয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চেয়েছে। সিমির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সে সিমিকে অপারেশন রুমে নিয়ে যায়। এখানে মিলি মূলত ডক্টর ছিল এবং তাকে অপারেশন করে তার জরায়ু তার শরীর থেকে আলাদা করে দেয়, যাতে সিমি আর ভবিষ্যতে মা হতে না পারে। এটা তার জন্য অনেক বড় একটা শাস্তি ছিল, কারণ আগের জন্মে সিমিও তার সঙ্গে ঠিক একই কাজ করেছিল, তাই এই জন্মে মিলিও তার উপর এই প্রতিশোধই নিয়েছে। এরপরে আমরা মিলিকে তার ডাক্তার ফ্রেন্ডের সঙ্গে দেখতে পাই। এখানে মিলি বলে আমার ব্লাড গ্রুপ সামলে রেখো, সামনে ডিএনএ টেস্টে কাজে লাগবে, আর আমি যে সিমির অপারেশন করছি এটা যেন কেউ জানতে না পারে। কিন্তু সিমি তো জানতে পেরেছিল, সে যখন অজ্ঞান হচ্ছিল সে মিলিকে দেখতে পেরেছিল মাস্কে, তাই সে চিনতেও পেরে গিয়েছিল। এরপর মিলি সেখান থেকে চলে যায়। এখানে সিমি তার মাকে কল দেয় এবং তার সাথে বিগত কয়েক ঘন্টায় কি হয়েছে সেটা বলে। এটা শুনে তো মিলির মা অনেক বেশি রেগে যায়, কারণ সে তো জানে যে এই কারণে তার মেয়ের পুরো জীবনটাই ধ্বংস হয়ে গিয়েছে, সে আর কখনোই মা হতে পারবে না। আর তখনই সেখানে একজন কাপল আসে
কাপলের সামনেই তারা মিলির বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলতেছিল। এখানে তাদেরও সন্দেহ হয়ে যায় যে এটা যদি তাদের সত্যিকারের মা হইতো কখনোই তার মেয়ের সম্পর্কে এইসব বলতে পারতো না। কিন্তু তারা তো মানতে রাজিই ছিল না। তারা ডিএনএ টেস্টও দেখায় যে সত্যি সত্যি মিলি আমাদেরই সন্তান, কিন্তু কাপলরা তাও রাজি হয় না। তারা বলে আমরা মিলির সম্পর্কে অবশ্যই খোঁজ নিব, কারণ তাদের সন্তান ছোটবেলায় হারিয়ে গিয়েছিল আর তারা মনে করতেছিল মিলিই তাদের বাচ্চা। কিন্তু মিলির সৎ বাবা মা এটা প্রমাণ করার জন্য একটি কনফারেন্স ডাকে এবং সবাইকে বলে যে মিলি আমাদের আসল মেয়ে আর সিমি হচ্ছে আমাদের অ্যাডপ্টেড সন্তান, যাতে তারা সেই পরিবারে মিলির বদলে তাদের মেয়েকে পাঠাতে পারে এবং তাদের সকল সম্পদ নিতে পারে। আর তখনই সেখানে মিলি চলে আসে এবং বিষয়টি সামলে নেয় এবং বলে আমি তাদের আসল মেয়ে নই, এই যে ডিএনএ রিপোর্টটি দেখছেন এটা হচ্ছে ফেক, যাতে আমার জায়গায় তাদের মেয়েকে তারা সেই পরিবারে পাঠাতে পারে। এখানে হুও চলে আসে এবং মিলিকে সাপোর্ট করে এবং মিলিকে তার আসল বাবা মার কাছে নিয়ে যায়। এখানে তার পরিবারও জানতে পারে যে মিলি হচ্ছে তাদের আসল মেয়ে। তারা একসঙ্গে দেখা করার পর অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে হুও অনেক বেশি খুশি হয়ে যায় কারণ মিলি তার ফ্যামিলি পেয়ে গিয়েছে। তারপর মিলির বাবা মা তাকে তার পরিবারের কাছে নিয়ে যায় এবং সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখন সেখানে তার এক কাজিনের সঙ্গে দেখা হয়। এখানে তার কাজিন তাকে দেখে একদমই খুশি হয় না, কারণ সে মনে করেছিল তার মেয়েকে যদি খুঁজে না পাওয়া যেত সে এই পুরো পরিবারের সম্পত্তির মালিক হতো। তাই তার কাজিনের অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। আর তখনই আমরা মিলির আসল দাদুকে দেখতে পাই। তখন তার দাদু বলে আমরা মিলির বিয়ে এমন একজনের সঙ্গে করাবো যাতে আমাদের কোম্পানির প্রফিট হয়। আসলে সে মূলত সেই পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করত। এখানে তার বাবা মা বলে একদমই না, আমরা আমার মেয়ের জন্য এইরকম কিছুই করব না, সে যেখানে খুশি থাকবে আমরা তাকে সেখানেই দিব। আর আমার মেয়ে কি কোনো বুড়ো লোকের সঙ্গে বিয়ে তো দূরের কথা, আমরা তার মতের বাইরে যাব না। আর তখনই সেখানে মিলি চলে আসে। মিলি তো এইসব বিষয় কিছুই জানতো না। তার বাবা মা তার কাছে যায় অনেক আদর করতে থাকে। তখন দাদু বলে তুমি যেহেতু এই বাড়ির মেয়ে তোমারও কিছু দায়িত্ব আছে, আর সেই দায়িত্ব পালন করার সময় চলে এসেছে। আমি তোমার বিয়ে একজনের সঙ্গে ঠিক করে ফেলেছি আর আজকেই তোমার বিয়ে হবে এবং তার সঙ্গে যেতে হবে। তখন মিলি হেসে বলে কি বলতেছেন এইসব, আমার বিয়ে তো আগেই হয়ে গিয়েছে। তখন দাদু বলে ওই বিয়ে আমি মানি না। আর তখনই সেখানে একজন বুড়ো লোক চলে আসে এবং মিলিকে দেখে বলে আমি এই বিয়েতে রাজি। এখানে মিলি আবার হাসে এবং বলে আপনারা সবাই কি পাগল হয়ে গিয়েছেন, আমি একবার বললাম না যে আমার বিয়ে হয়ে গিয়েছে। এবং সেই বুড়ো লোকটার সঙ্গে ঝগড়া করতে থাকে এবং তার মাথায় একটা বোতল ভেঙে ফেলে। এইসবের মধ্যে হুও সেখানে চলে আসে। হুওকে আসতে দেখে সেখানে থাকে কেউ কোনো কথা বলতে পারে না এবং হুও মিলিকে নিয়ে বাসায় চলে আসে এবং মিলিকে বলে তোমার যে ফার্স্ট গ্র্যান্ডফাদার ছিল সে একজন সায়েন্টিস্ট আর এতদিন সে তোমাকে প্রোটেক্ট করে এসেছে আর সে অসুস্থ না, সে অসুস্থ হওয়ার অভিনয় করতেছিল। এটা শুনে তো মিলি অনেক বেশি খুশি হয়ে যায় এবং এই খুশির মধ্যে আর কি হবে, তাদের মধ্যে আবার মেকআউট হয়ে যায়। রাতে মিলির আবার খারাপ স্বপ্ন আসে, কিন্তু হুও তাকে সামলে নেয়। এভাবে সবসময় হুও তার পাশে ছিল। অন্যদিকে জিয়াং এবং সিমির খুব খারাপ অবস্থা ছিল। এখানে জিয়াং তো রাস্তায় চলে এসেছিল এবং সিমিও তার সঙ্গে ছিল। এখানে তারা দুইজন মিলিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে আর তখনই সেখানে হুও পুলিশ নিয়ে চলে আসে এবং তাদের দুইজনকে ধরিয়ে দেয়। এখানে মিলি হুওকে বলে আমি জানতাম আমার কোনো বিপদ হবে না, আমি কোনো বিপদে পড়লেই তুমি আমাকে সাহায্য করার জন্য চলে আসবে। এরপর আমরা কয়েক মাস পরের সিন দেখতে পাই। তারা দুজন একটা ফ্যাশন শো এর আয়োজন করেছিল। ফ্যাশন শো এর দিন একজন মিলির উপর ব্লেম করতে থাকে যে মিলি তার ডিজাইন নকল করেছে। আর তখনই সেখানে হুও চলে আসে এবং বলে মিলি আমার ওয়াইফ আর সে যে নিজের ডিজাইন করেছে তার প্রমাণ আমি নিজেই। আর সকলের সামনে হুও মিলিকে বিয়ের জন্য প্রপোজ করে এবং মিলিও তাতে রাজি হয়ে যায় এবং এমন একটা হ্যাপি এন্ডিং দেখিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আচ্ছা, এই ড্রামাটা আপনাদের কেমন লাগছে? আর আপনারা যদি এমন হাজব্যান্ড পাইতেন কি করতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেল। তো আজকের মতো আল্লাহ হাফেজ।